লেকচার ম্যাটার একটি মামলা ভালোভাবে প্রস্তুতি নিলেই হাইকোর্ট পারমিশন পরীক্ষার সকল প্রশ্ন সকল মামলা সঠিকভাবে লেখা যায় এবং একবারে হাইকোর্ট পারমিশন টেস্ট পাশ করা যায়। আমরা একটি প্রশ্ন বা একটি মামলা আমরা ভালোভাবে স্টাডি করি। 2006 সালের জুলাই মাসের 8 তারিখে, 2007 সালের নভেম্বর মাসের 30 তারিখে এবং 2008 সালের নভেম্বর মাসের 29 তারিখে, 2009 সালের জুলাই মাসের 24 তারিখে এইরকম একই ধরনের কিছু মামলা এসেছিল। এর থেকে আমরা একটা মামলা স্টাডি করি। A issued a check dated 1/1/2006 for amount of taka 1 lakh out of business transaction in favor of B. In the meantime, dispute arises in between A and B, and A informed his bank not to honor the aforesaid check. B on 5/1/2006 deposited the same for encashment, but the check was returned on the next date with an endorsement. Payment is stopped by the drawer. B issued legal notice to capital A on 10/1/2006 and A received the same on 14/1/2006. B filed a case against A on 16/2/2006 in the Court of Chief Metropolitan Magistrate Dhaka, who took cognizance against A and also framed charged under section 138 of Negotiable Instrument Act. এই হলো মামলাটা। এখন এইটা কি মামলা করতে হবে এইটা বোঝার জন্য আগে আমাদের অর্থ করা দরকার। A issued a check dated 1/1/2006 for the amount of taka 1 lakh out of business transaction in favor of B. A 1/1/2006 তারিখে 1 লক্ষ টাকার একটি চেক বিকে ব্যবসায়িক লেনদেনে হিসাবে প্রদান করেছিল। In the meantime, dispute arises in between A and B, and A informed his bank not to honor the aforesaid check. ইতিমধ্যে A and B এর মধ্যে বিবাদ সৃষ্টি হয় এবং A উক্ত চেকটি নগদায়ন না করার জন্য তার ব্যাংকে বলল। But the check was returned on the next date with an endorsement. Payment is stopped by the drawer. B 5/1/2006 তারিখে উহা নগদায়ন করার জন্য জমা দিল, কিন্তু পরের দিন পেমেন্ট ইজ স্টপড বাই দ্য ড্রয়ার। উল্লেখপূর্বক চেকটি নগদায়ন না হয়ে ফেরত আসলো। B issued legal notice to A on 10/1/2006 and A received the same on 14/1/2006. B 10/1/2006 তারিখে এর বরাবরে লিগাল নোটিশ প্রদান করল এবং এ উহা 14/1/2006 তারিখে গ্রহণ করল। B filed a case against A on 16/2/2006 in the Court of Chief Metropolitan Magistrate Dhaka, who took cognizance against A and also framed charge under section 138 of the Negotiable Instrument Act. B 16/2/2006 তারিখে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে এর বিরুদ্ধে মামলা দায়ের করল।
যিনি উহা এর বিরুদ্ধে আমলে গ্রহণ করল এবং নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট এর 138 ধারার চার্জ গঠন করল। এই হলো মামলাটা। এখান থেকে বোঝা যাচ্ছে এইটা কোয়াশমেন্ট মামলা করতে হবে। আর এই ধরনের মামলা আসলে এই কোয়াশমেন্ট মামলা আসলে এটা একটা মাদার মামলা, এটা একটা প্যারেন্ট মামলা। এই একটি মামলা যদি আপনারা বুঝে প্রস্তুতি নেন, 100% বুঝে প্রস্তুতি নেন, তাহলে এই একটি কোয়াশমেন্ট মামলা পড়লেই, স্টাডি করলেই আপনারা সকল মামলা, হাইকোর্ট পারমিশন টেস্টে আসে এরকম সকল মামলা আপনারা লিখে দিয়ে আসতে পারবেন। অন্তত আপনাদের 5 নাম্বার থাকবে। পরীক্ষা তো ফার্স্ট হওয়ার দরকার নেই, 5 নাম্বার পাইলে তো যথেষ্ট। শুধুমাত্র আপনাদের পরীক্ষার পূর্ব পর্যন্ত আপনাদের বাসায় এই মামলাটা থেকে, এই মাদার এবং প্যারেন্ট মামলাটা থেকে কিভাবে অন্যান্য মামলা লেখা যায়, অন্যান্য হাইকোর্ট পারমিশন পরীক্ষা আসে এরকম অন্যান্য মামলা লেখা যায়, এই জন্য আপনারা বাসায় প্রচুর মডেল টেস্ট দিবেন এবং প্রচুর প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। চর্চাই মানুষকে আস্তে আস্তে পরিপূর্ণ করে তোলে। স্লো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস। ধীর স্থিরভাবে লেগে থাকলেই কাজে সফলতা আসে। এখন আমরা এই মামলাটার ড্রাফটটা স্টাডি করি এবং আমরা দেখব যে এই মামলা থেকেই সকল মামলাগুলোর ড্রাফট প্রায় একই রকম। এবং এই মামলাটা যদি আমরা ভালো করে বুঝে মুখস্থ করি এবং চর্চা করি, তাহলে এই মামলাটা থেকেই আমরা সকল মামলা হাইকোর্ট পারমিশন পরীক্ষায় লিখতে পারব। তাহলে আসুন আমরা এই মামলাটা ড্রাফট প্র্যাকটিস করি। আপনাদের সামনে উত্তরপত্র আছে। প্রথমে অ্যান্সার পেপারটা আপনারা প্রবেশপত্র দেখে অ্যান্সার পেপারের প্রথম পৃষ্ঠাটা নির্ভুলভাবে আপনারা ফিল আপ করবেন, যাতে কোনো রকম ভুল না হয়। কারণ অ্যান্সার পেপার বা উত্তরপত্রের প্রথম পৃষ্ঠাটা যদি ভুল হয়, ভিতরে যদি আপনি পরীক্ষায় ফার্স্ট হওয়ার নাম্বারও পান, তাহলে আপনি 0 পাবেন। সুতরাং উত্তরপত্রের প্রথম পৃষ্ঠাটা একদম সঠিকভাবে ফিল আপ করবেন। আর উত্তরপত্র তো পরীক্ষা শুরু হওয়ার আগেই দেয়। সুতরাং আপনারা সঠিকভাবে উত্তরপত্র ফার্স্ট পেজটা, টপ পেজটা ফিল আপ করবেন, যাতে কোনো রকম ভুল না হয়। আর আরেকটা বিষয়, উত্তরপত্র কোনো ভাঁজ করবেন না। আর উত্তরপত্রের এক জায়গায় লেখা আছে এখান থেকে উত্তরপত্র আরম্ভ করুন, তা না হলে উত্তরপত্র বাতিল হবে। এই জায়গার নিচে হয়তো সামান্য 2-1টা লাইন লেখা যায়, তাহলে আপনারা লিখবেন। অনেক বিজ্ঞ আইনজীবী সাহেবরা এই জায়গা 1-2 লাইন লেখা যায় দেখে এই জায়গা থেকে লেখে না, অন্য পৃষ্ঠা থেকে লেখে। তারা তো উত্তরপত্রের বিধিমালা মানল না, যার ফলে এক্সামিনার যদি মনে করে যে তিনি আর খাতা দেখবেন না, 0 দিয়ে দিবেন, তাও দিতে পারেন। সুতরাং আপনারা এই ভুলটা কখনোই করবেন না। সুতরাং উত্তরপত্রে অনেকে আপনারা কিছু ভুল করেন, ওই ভুলগুলো আপনারা করবেন না। যেমন কোনো শব্দের বানান যদি ভুল হয়, ওয়ার্ডের বানান যদি ভুল হয়, আপনারা কেটে দিবেন না। একটা সেন্টেন্সও যদি ভুল হয়, পরিপূর্ণ একটা সেন্টেন্স কেটে দিবেন না। কারণ কেটে দিলে হয় কি, একজনের বুঝতে পারে যে ওই জায়গাটা আপনার ভুল হলো, ওই জায়গাটা আপনার ভুল হয়েছে। সুতরাং আপনারা কখনো ওয়ার্ড বা একটা সেন্টেন্স ভুল হলে কাটবেন না। তবে 1-2 পৃষ্ঠা যদি ভুল হয়ে যায় কোনো কারণে, তাহলে এক দাগ দেয় আপনারা অবলিকের মতো এক দাগ দিয়ে কেটে আবার নতুন করে নির্ভুলভাবে লিখবেন। কখনো ওই 1-2 পৃষ্ঠা ভুল হওয়া অবস্থায় আপনারা উত্তর চালিয়ে যাবেন না, কখনোই চালিয়ে যাবেন না। তাহলে আসুন, তাহলে আমরা একটা কেস থেকে কিভাবে সব কেস যে মিল আছে এইটা আমরা দেখি, এবং সব কেস যে লেখা যায় এইটা আমরা পরীক্ষা করি। তাহলে উত্তরপত্রে প্রথমেই আপনি গ্রুপটা লিখবেন, উত্তরপত্রে গ্রুপটা লিখবেন। আর একসাথে কখনোই 6টা প্রশ্ন পড়বেন না।
একসাথে কখনোই 6টা প্রশ্ন করবেন না। আর প্রশ্ন করার জন্য সর্বোচ্চ 5 মিনিট নেবেন। 5 মিনিটের মধ্যেই আপনি সব কিছু বুঝবেন। আর আরেকটা বিষয়, যে গ্রুপ উত্তর লিখবেন ওই গ্রুপের প্রশ্ন দুটোই পড়বেন 10 মিনিট, 5 মিনিট 5 মিনিট করে। কারণ একবারে পড়লে দেখা গেল একটা প্রশ্ন আপনার কমন পড়ে নাই, প্রথমেই আপনার দুশ্চিন্তা শুরু হবে এবং পরীক্ষা খারাপ হবে। এই জন্য যে গ্রুপ দেবেন শুধু ওই প্রশ্নই পড়বেন, অন্য কোনো প্রশ্ন পড়বেন না। আর একটা বিষয়, যে প্রশ্ন আপনাদের যে কমন পড়ে নাই সেই প্রশ্নের উত্তর তো দিতে হবে। সুতরাং আর সেই প্রশ্নের উত্তরটা আপনারা কিভাবে দিবেন, যে প্রশ্নগুলি আপনাদের জানা আছে, যে প্রশ্নের উত্তরগুলি জানা আছে, যে কেসগুলোর ড্রাফট আপনাদের জানা আছে, ওখান থেকেই বুঝে যে কেসটা কমন পড়ে নাই ওখান থেকেই বুঝে আপনি ওই কেস অনুযায়ী এবং প্রশ্নের সময় অনুযায়ী লিখে দিয়ে আসবেন। দেখবেন আপনি যে প্রশ্নটা কমন করে নাই ওখানেও এক্সামিনার দয়া পরবশ হয়ে আপনাদেরকে 5 নাম্বার দিতে পারে। তাহলে ঠিক আছে, ওকে। এরপরে প্রথমেই আপনারা গ্রুপ লিখবেন। এরপরে বাম পাশ, উত্তরপত্রের বাম পাশ থেকে লিখবেন ক্যাপিটাল লেটারে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার, এরপরে আন্ডারলাইন। তারপর বাম পাশ থেকে ক্যাপিটাল লেটারে ডিস্ট্রিক্ট লিখবেন। আর যদি জেলার নাম থাকে দিবেন, জেলার নাম থাকলে দিবেন না। তবে অনেক সময় কেসের ভিতরে জেলার নাম ইনডাইরেক্টলি দেওয়া থাকে, যেমন একটা নাম করা গ্রামের নাম দেওয়া থাকে, নাম করা একটা থানার নাম দেওয়া থাকে। ও থেকে আপনাকে জেলার নামটা বুঝতে হবে এবং তখন জেলার নামটা ঠিকই দিতে হবে। তাহলে ডিস্ট্রিক্ট ক্যাপিটাল লেটার, ঢাকা ক্যাপিটাল লেটার, আন্ডারলাইন, এগুলো প্রায় সব মামলায় দিতে হয়। সুতরাং প্রথম এই লাইনটা আপনাদের হয়ে গেল। ইন দ্য সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ ক্যাপিটাল লেটার, এইটাও সব মামলায় দিতে হয়, তাহলে এই লাইনটাও হয়ে গেল। হাইকোর্ট ডিভিশন, এই লাইনটাও ক্যাপিটাল লেটারে, এই লাইনটাও দিতে হয়, আপনারা দিবেন। এটা মাঝামাঝিভাবে লিখতে হয় বিশেষ ফরম্যাটে। এরপরে সবসময় কোয়াশমেন্ট মামলায় জুরিসডিকশন হলো ক্রিমিনাল মিসেলেনিয়াস জুরিসডিকশন, ক্যাপিটাল লেটার ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে। এখানে একটা কথা বলা প্রয়োজন, মামলা অনুযায়ী জুরিসডিকশনের নামটা চেঞ্জ করতে হবে। আর এই চেঞ্জটুক আপনারা মামলা অনুযায়ী করে দিবেন। আর কেউ যদি এই চেঞ্জটুক না করতে পারেন তাহলে তাদের তো হাইকোর্ট পারমিশন পাওয়া উচিত না। আপনারা ডিস্ট্রিক্ট কোর্টে প্র্যাকটিস করেন, আপনারা হাইকোর্টে সিনিয়রদের সাথে আর্টিকেলশিপ করেন। এখন জুরিসডিকশন নাম যদি মামলা অনুযায়ী আপনারা চেঞ্জ না করতে পারেন তাহলে তো আপনাদের হাইকোর্ট পারমিশন পরীক্ষায় পাশ করা উচিত না, আমি মনে করি। এরপরে আপনারা লিখবেন ক্রিমিনাল মিসেলেনিয়াস কেস নাম্বার ... এখানে কোয়াশমেন্ট মামলায় এইরকম মামলার নাম লিখতে হয়, ক্রিমিনাল মিসেলেনিয়াস কেস নাম্বার ... এক্ষেত্রে প্রশ্নপত্র অনুযায়ী সালটা দিবেন না, প্রশ্ন অনুযায়ী মামলার ভিতরে যে সালটা থাকে ওই সালটা দিবেন। আর কাল্পনিক একটা সংখ্যা বসাই দিবেন, যদি মামলার নম্বর সংখ্যা না থাকে তখন কাল্পনিক একটা সংখ্যা বসাই দিবেন। তাহলে এটা সব মামলা অনুযায়ী মামলার নামটা, নম্বরটা চেঞ্জ হবে, এতটুকু আপনারা চেঞ্জ করে দিবেন। সুতরাং এই লাইনটাও হয়ে গেল। ইন দ্য ম্যাটার অফ ক্যাপিটাল লেটার আন্ডারলাইন, এই জিনিসটা সব মামলায় লিখতে হয়, সুতরাং এইটাও হয়ে গেল। অ্যান অ্যাপ্লিকেশন আন্ডার সেকশন 561 ক্যাপিটাল এ অফ দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর ফর কোয়াশমেন্ট, এটা কোয়াশমেন্ট মামলায় এই ধরনের একটা ফ্রেজ লিখতে হয়। সব মামলায় এটা প্রায় একই রকম, শুধুমাত্র ধারাটা চেঞ্জ করতে হয়, ওই মামলা অনুযায়ী ধারাটা চেঞ্জ করতে হয়। এতটুকু চেঞ্জ তো আপনারা করতে পারবেনই, এই বিশ্বাস আমার আছে। এরপরে অ্যান্ড ইন দ্য ম্যাটার অফ, একবার ম্যাটার অফ লেখার পর ড্রাফটিংয়ে এরপরে যদি ম্যাটার অফ লিখতে হয় অ্যান্ড দিয়ে ম্যাটার অফ লিখতে হয়, এইটাও ক্যাপিটাল লেটার, এইটাও সব মামলায় একই রকম। সুতরাং এই লাইনটাও লেখা হয়ে গেল। এখন এখানে পিটিশনারের নাম, ঠিকানা, স্থায়ী ঠিকানা এগুলো দিতে হবে। মামলার ভিতরে যদি ঠিকানা না থাকে তাহলে আপনারা কাল্পনিক নাম ঠিকানা দিয়ে ফিল আপ করবেন, অসম্পূর্ণ রাখবেন না। এরপরে লিখবেন যে অ্যাকিউজড পিটিশনার,
এটা মূল মামলায় তো এ এ এটা অ্যাকিউজড পিটিশনার এখানে ছিল এ সন অফ ডট ডট অফ ডট ডট অফ ভিলেজ ডট ডট পুলিশ স্টেশন ডট ডট ডিস্ট্রিক্ট ডট ডট অ্যাট প্রেজেন্ট দিয়েও একটা বর্তমান ঠিকানা দিবে। এইটা হলো পিটিশনারের অ্যাড্রেস। এরপরে আন্ডারলাইন দিয়ে অন বেল। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, পিটিশনার যদি জেলখানায় থাকে কখনোই কোয়াশমেন্ট মামলা করা যায় না। জেলখানায় থেকে পিটিশনার কখনোই কোয়াশমেন্ট মামলা করতে পারে না। এটা সবসময় আপনারা মনে রাখবেন। এরপরে ভার্সাস ক্যাপিটাল লেটারে দিয়ে 1 নম্বরে দিতে হবে দ্য স্টেট। পিটিশনারের অপোজিশন হলো অপোজিট পার্টি। এরপরে আন্ডারলাইন দিবেন 2 নম্বরে বি কমপ্লেন্ট অপোজিট পার্টি। আমরা তো বীর মামলাটা এ বাতিল করতে চাই। তাহলে এ হবে পিটিশনার। আমরা এই মামলা পুরো বুঝলাম যে বীর মামলাটা এ বাতিল করতে চায়, কোয়াশ করতে চায়। সুতরাং এ হবে অ্যাকিউজড পিটিশনার আর বি হবে কমপ্লেনেন্ট হাইফেন অপোজিট পার্টি। এরপরে আন্ডারলাইন। এখানে বীরও স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা আপনারা দিবেন। এরপরে ইন দ্য ম্যাটার অফ লেখা ক্যাপিটাল লেটার। এটা সব মামলায় একই রকম, কজ টাইটেলের উপরে এই ইন দ্য ম্যাটার অফটা দিতে হয়। আর কোয়াশমেন্ট মামলায় কজ টাইটেলটা একটু ভিন্ন আর ছোট, একটু ভিন্ন এবং ছোট। প্রসিডিং অফ মেট্রোপলিটন, যেমন এখানে দেখেন প্রসিডিং অফ মেট্রোপলিটন সেশন কেস নাম্বার ডট ডট অফ ডট ডট আন্ডার সেকশন 138 of the Negotiable Instrument Act 1881 now pending in the Court of Metropolitan Session Judge, ঢাকা। এখানে একটা জিনিস আপনাদের বলা প্রয়োজন, যেখানে সেশন কেস নাম্বারটা আপনারা মামলা বুঝে সালটা মামলা বুঝে দিবেন, আর সেকশনের এসটা বড় হাতের দিবেন। এটা সবসময় আপনার মনে রাখবেন। আর আপনারা তো কজ টাইটেল পড়েছেন, সেটা আপনারা এই যে যারা হাইকোর্টের সিনিয়রদের সাথে আর্টিকেলশিপ করেন, আপনারা প্র্যাকটিক্যাল মামলা মোকদ্দমা করেন, ওখানে আপনারা কয়টা কজ টাইটেল মামলায় লেখেন। সুতরাং ওই সমস্ত কজ টাইটেল সামান্য একটু চেঞ্জ করে দিলেই এখানে হয়ে যায়। আর সব কজ টাইটেলই প্রায় একই রকম, সামান্য একটু ওই মামলা দেখে চেঞ্জ করতে হয়। মামলা দেখে সামান্য একটু চেঞ্জ করতে হয়। এই চেঞ্জটা তো আপনারা করতে পারবেনই। আর সব মামলার কজ টাইটেল প্রায় একই রকম। তারপরে দেখেন প্রধান বিচারপতির অ্যাড্রেসটা বাম পাশের মার্জিন থেকে লিখতে হয় টু মিস্টার জাস্টিস ডট ডট দ্য অনারেবল চিফ জাস্টিস অফ বাংলাদেশ অ্যান্ড হিজ কম্পানিয়ন জাস্টিসেস অফ দ্য সেড অনারেবল কোর্ট। এখানে দেখেন সব মামলায় প্রধান বিচারপতির অ্যাড্রেসটা একই রকম। সুতরাং এইটা মুখস্থ করলেই তো সব মামলায় দেওয়া যায়। সুতরাং এই প্রধান বিচারপতির অ্যাড্রেসটাও আপনাদের হয়ে গেল, একটা মামলা থেকেই সব মামলা হয়ে গেল। এখানে আরেকটা বিষয়, যে প্রধান বিচারপতির নাম বানানটা একদম সঠিকভাবে লিখতে হবে। তারপর অনারেবল বানানটা সংক্ষেপে লিখতে হবে। অনারেবলের এইচটা বড় হতে হবে। চিফ জাস্টিসের সি জে বাংলাদেশের বিটা এগুলো বড় হাতের হবে, আর জাস্টিসের যেটা বড় হাতের হবে। আর একটা ব্যাপার দেখেন, মাঝখান থেকে যে হাম্বল ফ্রেজটা লেখছে, এইটাও সব মামলায় একই রকম, অতি সামান্য একটু চেঞ্জ করতে হয়, যে তাহলে এই অংশটা আপনাদের পড়া হয়ে গেল। এরপরে সি উইথ মামলার সি উইথ দিতে হয়। সি উইথ হলে মামলার পর্যায়ক্রমিক বর্ণনা। ফৌজদারি মামলায় সি উইথ মানে হলো মামলার পর্যায়ক্রমিক বর্ণনা অথবা মামলার ধাপসমূহ। ফৌজদারি মামলা বলেন বা যে কোনো মামলা বলেন, ওই মামলার সুনির্দিষ্ট ধাপ আছে। ওই ধাপগুলো মেনে মামলা অনুযায়ী সি উইথ পর্যায়ক্রমে লিখে দিলেই হয়। শুধুমাত্র কোনো সিউইতে যদি এনেকচার থাকে এনেকচার দিবেন, আর কোনো সিউইতে যদি এনেকচার না থাকে এনেকচার দিবেন না। আর সব সময় যে কোয়াশমেন্টের গ্রাউন্ডস থাকে, গ্রাউন্ডসের উপরে একটা সিউইট দিতে হয়। যেমন দেখেন, দ্যাট বিং অ্যাগ্রিড বাই অ্যান্ড ডিসস্যাটিসফাইড উইথ দ্য impugned proceeding, the petitioner begs to move this application before your lordships
অন দ্য ফলোয়িং অ্যামংস্ট আদার হাইফেন গ্রাউন্ডস। এখানে আরেকটা ব্যাপার, লর্ডশিপসের এলটা বড় হাতের দিবে। এই গ্রাউন্ডসটা সব মামলায় দিতে হয়।